ভারতে হত্যার শিকার এমপি আনারের মরদেহ উদ্ধারে চলছে তদন্ত। দায়ীরা বাংলাদেশি ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা ও ঢাকায় মামলা। রাজধানীর পূর্ব বাড্ডায় ৬৫টি হাতবোমা সরঞ্জাম সহ আটক ৩ কারিগর। উপজেলা নির্বাচনে ব্যবহারের পরিকল্পনা ছিল বলছে র্যাব। এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি ৮ হজ এজেন্সি। আটকে আছে ২০,০০০ মানুষের হজযাত্রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ট্রেনের একটি সিটের জন্য কাটতে হয় ৪টি টিকিট। কমলাপুরের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে অনিয়ম। নীরব রেল কর্তৃপক্ষ। এবং শরিক দলগুলোর ক্ষোভ অভিমানের মধ্যেই আজ বৈঠকে বসছে ১৪ দল। শেখ হাসিনার দিকেই তাকিয়ে আছে জোট নেতারা। শুভেচ্ছা আমন্ত্রণ। সংবাদ সকালে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদেন। ভারতে চিকিৎসার জন্য গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ ঘটনায় তোলপাড় চলছে দুদেশেই। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে রক্তের দাগ এবং তথ্য উপাত্ত থেকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ হত্যায় জড়িত বাংলাদেশি। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর ২ দিন পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল ১৮ মে গোপাল বিশ্বাস বাদী হয়ে কলকাতার ব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয় গত ১২ মে সন্ধ্যায় আনারুল আজিম তার বাসায় যান। পরের দিন দুপুরে ডাক্তার দেখানোর জন্য তিনি ওই বাসা থেকে বের হন। পরে তার মোবাইল থেকে একটি মেসেজ আসে, জরুরি কাজে তিনি দিল্লি যাচ্ছেন। ১৬ মে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বুধবার ভোরে নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে রক্তের চিহ্ন খুঁজে পায় কলকাতা পুলিশ। এর থেকেই পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা ২২ তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মকর্তা বলছেন এরই মধ্যে তাদের কাছে যে তথ্য তাতে তারা নিশ্চিত হয়েছেন এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে আর কিছু বলতে রাজি হননি তিনি। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে এ ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেল সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন তারা নিশ্চিত হয়েছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই হত্যার সঙ্গে জড়িতরা সকলেই বাংলাদেশি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যায় ব্যবহার হয়েছে সন্দেহে একটি লাল রঙের প্রাইভেট কার জব্দ করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে গাড়িটি জব্দ করে তারা। আটক করা হয় গাড়ির মালিককে। এরই মধ্যে গাড়িটিতে তল্লাশি চালিয়েছে ফরেনসিক বিভাগ, তবে কোনো তথ্য জানাতে চায়নি তারা। এদিকে এখনো এমপি আনারের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে কলকাতা নিউ টাউন থানা পুলিশ।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় ঢাকায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার DCHM আজিমুল হক। এদিকে ভারতের কলকাতায়ও মামলা করা হয়। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায় একটি বাসা থেকে ৬৫টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয় ভাড়াটে ৩ বোমা কারিগরকে। তবে এখনও লাপাত্তা চক্রের হোতা সজীব ও মাসুম। বুধবার রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এসব বোমা ব্যবহার করা হতো বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। বিপজ্জনক এই বোমাগুলো বুধবার রাতেই পাঠানো হবে গাজীপুরে। এমন গোপন সংবাদে সন্ধ্যার পরই রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ার টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র্যাব। তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৬৫টি বিপজ্জনক হাত বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ফাহিম, লিমন ও আকুল নামের ৩ জনকে। র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ দলটি বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামে এক ব্যক্তির মাধ্যমে গ্রেপ্তার ৩ জন ২৬,০০০ টাকার বিনিময়ে কাজের জন্য আসে। তারা মূলত জুতা কারখানার শ্রমিক। আমরা গত ৮ থেকে ১০ দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ, তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এই বোমা ব্যবহারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। চক্রটি বোমা তৈরির জন্য রাজধানীর ডেমরা ও সাভারে নিয়মিত বাসা খুঁজে না পেয়ে বাড্ডার এই বাসাটিতে গড়ে তোলে কারখানা। চক্রের সঙ্গে বাড়ি মালিক জড়িত কিনা তা খতিয়ে দেখছে র্যাব। অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের RGS 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। চক্রের হোতা সজীব ও মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সজীব বাসা ভাড়ার কাজ করত, আর ক্রেতা খোঁজার দায়িত্বে ছিল মাসুম, জানান এই র্যাব কর্মকর্তা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। হজ যাত্রীদের ভিসা জটিলতা কমে এলেও এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8টি এজেন্সি। এতে আটকে আছে প্রায় 20,000 মানুষের হজ যাত্রা। হজ এজেন্সি মালিক সমিতি বলছে, নিবন্ধিত এজেন্সির বাইরে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছেন অনেকে। ধাপে ধাপে দেয়া হচ্ছে টিকিটের পে অর্ডার। আর হজ কর্তৃপক্ষ বলছে, নোটিশ পাওয়ার পরও টিকিট নিশ্চিত না করলে নেওয়া হবে ব্যবস্থা। এম.এ. আজিমের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হতে পারে পবিত্র হজ। 9 মে থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন 41,946 জন। নিবন্ধিত বাকি 42,826 জনের মধ্যে এখনও টিকিট পাননি অন্তত 20,000। অভিযোগ, টিকিট প্রদানে গড়িমসি করছে এজেন্সিগুলো। আমাদের 12 জুন লাস্ট ফ্লাইট, সেই হিসেবে প্রত্যেক হজযাত্রী পূর্ব থেকেই তাদের ভিসা যেহেতু শেষ হয়ে গেছে, এখন টিকিটও যেন পেয়ে যায় সে বিষয়টি আমরা চেষ্টা করছি। হজ কর্তৃপক্ষ বলছে, টিকিট নিশ্চিতে এ পর্যন্ত 8টি এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা নিরসন না করলে নেওয়া হবে ব্যবস্থা। 8টি এজেন্সি যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে, যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। প্রতিবারই হজ মৌসুমে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে।
এবারও বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দেশ টিভি। ঠিকানা কাকুলির ফুলু টাওয়ারের 8 তলায় বলা হলেও সেখানে অস্তিত্ব মেলেনি অভিযুক্ত নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির। তাদের ফেসবুক পেজে দেয়া নম্বরটিও বন্ধ। অবশ্য দায়সারা জবাব হাব সভাপতির, বললেন প্রতারণাকারীরা নিবন্ধিত এজেন্সি নয়। গ্রামের সহজ সরল মানুষ তাদেরকে টাকা দিয়ে অনেকটা সহজে হজে যেতে চান, যাতে কষ্ট না করতে হয়। তারা বাড়ির পাশে আছে, খোঁজখবর নেওয়া যায় দ্রুত, তারা যোগাযোগ করে বেশি এরকম। কিন্তু আমি মনে করি এটা সঠিক না। হজযাত্রীগণ এটা কেউ যদি সহযোগিতাটা নেন, ওনারা ভুল করছেন। কিছু প্রতারক নিবন্ধিত এজেন্সির কথিত মালিক দাবি করে প্রতারণা করে আসছে বলেও দাবি তার। মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে মালিককে। কেউ যদি বলে যে আমি মালিক, এটা তো গ্রাহ্য না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ট্রেনের একটি সিটের জন্য টিকিট কাটতে হয় কখনো 2টি, আবার কখনো 4টি। কমলাপুরে ট্রেনের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে এমন অনিয়ম। আর এই অনিয়মের নেপথ্যে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং কর্পোরেশন। এমন অভিযোগে রেলের পক্ষ থেকে দেখা যায়নি কোনো পদক্ষেপ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সনোয়ার সানি। কমলাপুর রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার সহ 4টি ট্রেনের টিকিট কাউন্টারের সামনের এই দীর্ঘ লাইন টিকিটের জন্য। যারাই টিকিট নিয়ে বের হচ্ছেন তাদের হাতে দেখা যায় কয়েকটি টিকিট। এখানেই বাধে রহস্য। এমন কয়েকজনের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রেনের এক সিটের বিপরীতে টিকিট কাটতে হয় 3 থেকে 4টি। ব্রাহ্মণবাড়িয়া তিতাস ট্রেন রেগুলার এমন করে 3টা নিলে পরে সিট সন থেকে একটা দেয়, আর 2টা এক্সট্রা দেয়, একটা পাই টাকা দিতে হয় 3টে, মানে 4 জন 4 আছে না, তাহলে 4টা সিট না, সিট না, একটা সিট ছাড়া দিছে। গন্তব্যে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত এখানকার চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম প্রকাশ্যে চললেও নীরব ভূমিকায় প্রশাসন। অবশ্য এ নিয়ে 2022 সালের 30 আগস্ট দুদক অভিযান চালালেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে টিকিটের এমন অনিয়ম। হাতে নাতে টিকিট বিক্রেতাকে ধরলেও উল্টো নিজের সাফাই গাইতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন। আপনারা তো সমস্যা কি ভাই, জেমি করেন, আপনারা লোক ডাক দেন। ট্রেনগুলো পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং এর ব্যবস্থাপনায়। এর মধ্যে তিতাস কমিউটার আখাউড়া ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া পথে মোট 4 বার যাতায়াত করে ট্রেনটি। 4 বারে প্রতিদিন অন্তত 5000 যাত্রী যাতায়াত করেন। সেই হিসেবে টিকিটের সর্বনিম্ন মূল্য 105 টাকা হারে দিনে প্রায় 5 লাখ টাকা, আর বছরে হাতে নেওয়া হচ্ছে 200 কোটি টাকা। এমন অনিয়মের বিষয়ে মেসার্স এসআর ট্রেডিং এর অফিসে দেশ টিভি টিম। প্রতিষ্ঠানের কর্ণধার সালাউদ্দিন রিপনকে অফিসে পাওয়া না গেলেও মুঠোফোনে এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন। কোনো সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পেয়ে থাকি, সাথে সাথে আমাদের স্টাফ বলে অ্যাকশনে যাই। একেবারেই চাকরিচ্যুত কোনো কথা নেই, কারণ এই জায়গায় আমাদের নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। টিএম ট্রেডিং এর অফিসের নিচে নামতেই প্রতিষ্ঠানের এক কর্মচারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অনিয়মের বিষয়ে অবহিত নন তিনি। তবে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি যে অফিসারদেরকে বলি এটা দেখতে পারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতা 53 বছরেও কুড়িগ্রামে বাড়েনি রেল সেবার মান। 22 লাখ মানুষের জন্য মাত্র একটি লোকাল ও আন্তনগর ট্রেন। এর মধ্যেই প্রায় ঘটে টিকিট বিড়ম্বনা সহ ট্রেনের শিডিউল বিপর্যয়। এতে রেল সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন এ জনপদের মানুষ। সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উত্তরের জেলা কুড়িগ্রাম। এই অবস্থান থেকে এগিয়ে যেতে এখানকার মানুষের ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সহ নানা প্রয়োজনে ছুটতে হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার প্রধান বাহন রেল সেবা নিতে গিয়ে এখানকার মানুষকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তিতে। জেলায় মাত্র একটি লোকাল ও একটি আন্তনগর ট্রেন দিয়ে চলছে এই সেবা। তার উপর টিকিট সংকটের পাশাপাশি প্রায় ঘটে ট্রেনের শিডিউল বিপর্যয়। এতে ভোগান্তির অন্ত নেই এখানকার বাসিন্দাদের। আর এখন মাত্র দু একটা ট্রেন, সেটাও তার আবার শিডিউল টাইমে আসেনি। এই কয়েকটি সিট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এবং সবসময় ট্রেনের এই
টিকিটগুলো সাধারণত পাওয়া যায় না। দৈনিক প্রায় 4000 মানুষ ঢাকায় যাতায়াত করলেও রেল সেবার দুরবস্থার বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সড়ক পথে। কুড়িগ্রামে যে ট্রেনটা আছে এটা তো আসন সংখ্যা খুব কম। আগে যেখানে 25-30 বছর আগে যে জনসংখ্যা ছিল, আজ কিন্তু জনসংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি, কিন্তু ট্রেনের সংখ্যা সেইভাবে বাড়েনি। 22 লাখ জনসংখ্যার উন্নয়ন বঞ্চিত এই জেলা সরকারের সর্বোচ্চ মহলের কাছে প্রায় অবহেলিত থাকছে দাবি করে রেল সেবার মান বাড়ানোর কথা বলছেন বিশিষ্টজনেরা। সিটের যে বরাদ্দ, সে বরাদ্দ কুড়িগ্রাম এক্সপ্রেসের জন্য কুড়িগ্রামের বরাদ্দ হচ্ছে 125টি, আর রংপুরে সেখানে 225টি। কুড়িগ্রাম জেলা মানে রেলের ক্ষেত্রে তারা বড় দুর্ভোগের শিকার হচ্ছে। স্বাভাবিকভাবেই রেলের নেটওয়ার্কটা কুড়িগ্রামে খুবই জরুরি। এটা হলে মানুষের সময় সাশ্রয় হবে, আর সবচেয়ে বড় কথা যেই ট্রেনগুলো চলতেছে এর পাশাপাশি, কারণ সকালের ট্রেনটাতে মধ্যবিত্তরা যায়, আমার মজুর শ্রেণী যেতে পারে না, তাদের জন্য চিলমারি থেকে চিটাগাং পর্যন্ত রাতে একটা আন্তঃনগর ট্রেন চাই। জেলার রেল সেবার মান তলানিতে থাকলেও এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রেলের এই কর্মকর্তা। না না, আমি এন্টারটেইন কথা বলবো না, তো আপনারা দেখতে দুদকের সাথে কোনো জিজ্ঞেস করেন, আমার তো বলবো না। আচ্ছা আচ্ছা, তো তথ্য দিবেন না আপনি এই বিষয়ে তথ্য দিবেন না? না। সেবার মান বাড়ালে দৈনিক এই জেলায় রেলে যাতায়াত করবে অন্তত 5 থেকে 8000 মানুষ। এতে একদিকে যোগাযোগে যেমন যাত্রীরা পাবে সুবিধা, অন্যদিকে রেলও বাণিজ্যিকভাবে হবে লাভবান। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। মহাসড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। মন্ত্রীর ঘোষণার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া, এ নিয়ে ক্ষোভ জানান ক্রেতারা, আর বিক্রেতারা দুষছেন আড়তদারদের। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জেসিকা, আপনি জানেন যে সুনামগঞ্জ হাওর দূষিত এলাকা, হাওর দূষিত এলাকা হলেও এখানে কিন্তু এই সময়টাতে কিন্তু দেশি মাছের মারাত্মক ধরনের সংকট দেখা দিয়েছে। দেশীয় মাছ আসলে ভোক্তারা পাচ্ছেন না, তবে এখানে চাষের মাছ পাওয়া যায়, তো তা পাওয়া গেলেও কিন্তু এখানে বেশি দামে চাষের মাছ কিনতে হয়। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের একটি পাইকারি বাজারে। এখানে আজকে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, কিন্তু এই মাছে আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, এবং রুই, কাতলা, ঘাসকাপ, কার্ফিউ মাছ এখানে বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা কেজি। কিন্তু খুচরা বাজারে আবার এই মাছগুলো আবার 300 থেকে 320 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা কথা বলেছিলাম এখানের যে পাইকারি ব্যবসায়ীরা আছেন, তারা বলছেন আসলে এখানে যে দামটা বৃদ্ধি পাচ্ছে মূলত তারা জেলাতে মাছ পাচ্ছেন না, বাইরের অন্য জেলা থেকে আসলে মাছ তাদের আনতে হচ্ছে, যার কারণে মাছের একটু দাম তারা মনে করছেন। কিন্তু খুচরা বাজারের যে বিক্রেতারা আছেন তারা আসলে বলছেন যে এখান থেকে শহরের ভিতরে নিয়ে এই মাছগুলো বিক্রি করতে যে পরিবহন খরচ আছে, পরিবহন খরচ সহ বাকি যে খরচগুলো আছে সেই খরচগুলো কারণে আসলে মাছের এত দাম। প্রতি কেজিতে আসলে তারা এখান থেকে খুচরা বাজারে নিয়ে 40 থেকে 50 টাকা করে বেশি করে বিক্রি করছেন। এবং আমরা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা বলছেন আসলে প্রশাসনের বাজার মনিটরিং আরো বৃদ্ধি করা হয় তাহলে এই যে চড়া দাম তা আসলে নিয়ন্ত্রণ করা যাবে। জেসিকা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে মাছ বাজারের সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। শরিক দলগুলোর দীর্ঘদিনের ক্ষোভ অভিমানের মধ্যেই বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। নেতারা জানান, এ বৈঠকে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ঠিক হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রস্তাবনা রাখেন সামনে তা নিয়ে হবে আলোচনা। শরিক নেতারা বলছেন, এখনো বৈষম্য কমেনি, বেড়েছে অসাম্প্রদায়িকতা, ফলে 14 দলের প্রাসঙ্গিকতা থাকছেই। জয় যাদবের রিপোর্ট।
2018 নির্বাচনের পর থেকে সরকারে না থাকা আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশলে কাঙ্ক্ষিত সংসদ সদস্য মনোনয়ন না পাওয়া সহ নানা ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট 14 দলের শরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ। রাখঢাক না রেখে শরিক নেতারা তা বলছেনও। মার্জিনালাইজড হয়ে গেছে 14 দল, এইটা আমরা রাখছি আর কি, মনে হয় এখন এটা রাখার খাতিরে রাখা, এটা পলিটিক্যাল মিনিংফুল আমরা যেরকম ফিল করি আওয়ামী লীগ সেটা ফিল করে কিনা আমাদের কাছে মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই 14 দলকে তো প্র্যাকটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। তারা কি কোনো স্পেস দিয়েছে? তারা বরঞ্চ স্পেস দিয়েছে মৌলবাদীদের, আমাদের না, আমাদের কোনো স্পেস দেয়নি তারা। আপনি একটা স্কুল কমিটি করতে গেলেও সেখানে গিয়ে আওয়ামী লীগ জামাতের সাথে গিয়ে ইউনাইট করে, আমাদের তারা বিরোধিতা করে। এমন প্রেক্ষাপটে 5.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বসছে কেন্দ্রীয় 14 দল। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে 14 দলের আগামী দিনের রাজনীতির গতিপথ ঠিক হবে বলে জানান নেতারা। আশা করি সেই বৈঠকে আমরা মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রস্তাবটা নিয়ে গবেষণা করব। সুতরাং এক বৈঠকেই নিষ্পত্তি হবে না, আর ওনার সঙ্গে বৈঠকের পরে আরও কয়েকটা বৈঠক লাগবে 14 দলের চূড়ান্ত আগামী 5 বছরের কর্মপন্থা ঠিক করার জন্য। প্রথমে যে আলোচনার পরিবেশটা কী হবে তার উপর নির্ভর করে। যদি প্রথম জুড়ে যদি আলোচনা একটা বক্তৃতা হয়ে শেষ হয়ে যায়, মনোলগ হয়, ডায়ালগ যদি না হয়, তাহলে তো কোনো লাভ নেই এসব বৈঠক করে। আর যদি রিয়েলি সিরিয়াসলি আলোচনা হয়, আলোচনা তো আমরা মনেই করি যে দলের যে প্রাসঙ্গিকতা ছিল সেটাকে কার্যকর করতে গেলে পরে আমাদের তার রাজনৈতিক সাংগঠনিক সমস্ত বিষয়গুলোকে দেখেই আমাদেরকে এগোতে হবে। সমন্বয়ক আমির হোসেন আমু জানান, অভিমান থেকেই ক্ষোভের কথা বলছেন শরিকরা, কিন্তু যে অভিন্ন 23 দফার ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল তা অটুট আছে এবং থাকবে। মানুষ ক্ষোভ, অভিমান অনেক সময় অনেক কিছু বলে। জোট আছে, থাকবে, আমি তো বারবার বলছি, এই জোট ভাঙার কোনো সম্ভাবনা নাই। যে আদর্শ নিয়ে 23 দফার ভিত্তিতে এটা এই অনুযায়ী অভিন্ন লক্ষ্যে কি কাজ চলবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। 14 দলের শরিক নেতারা বলছেন, আলোচনা অতীতেও হয়েছে, কিন্তু জোটকে সত্যিকার অর্থেই কার্যকরী রাখতে আলোচনা ফলপ্রসূ হওয়া জরুরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোরবানির সামনে রেখে মেহেরপুরে প্রস্তুত 1,90,000 পশু। খামারগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ, তাই লাভবান হওয়া নিয়ে কিছুটা শঙ্কায় স্থানীয় খামারিরা। সহকর্মী মীর শিশিরের প্রতিবেদন। মেহেরপুরের লালন মিয়া পরম যত্নে খামারে গরু পরিচর্যায় ব্যস্ত তিনি। ভালো খাবারের পাশাপাশি কমতি রাখছেন না গোসল সহ অন্যান্য যত্ন আত্মিতে, কারণ কদিন বাদেই কোরবানির হাটে তোলা হবে এসব পশু। কোনো ওষুধ ব্যবহার করিনি আমরা ফার্মে, আমরা ঘাস, বিচুলি, দানা, খাদ্য, খাবার এইগুলো খাওয়ানো হয়েছে। মেহেরপুর জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এবছর কোরবানির ঈদ ঘিরে জেলায় প্রস্তুত করা হয়েছে 1,90,520টি পশু। এর মধ্যে ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি সহ বিভিন্ন জাতের ছাগল ও ভেড়া রয়েছে 1,28,080টি এবং গরু 59,220টি। মহিষ রয়েছে প্রায় 4,000। এই গরুর যদি দাম না থাকে কোরবানির সিজনে, তাহলে ধরেন খামারদের বড় আকারে লস হবে। এখন যত্নটা বেশি, এখন গরমের সময়, এখন যত্নটা ফ্যান চালু করতে হয়, ফ্যান সারাদিন চলে। যদি ইন্ডিয়ান গরু না ঢোকে তাহলে আমাদের যাদের খামারি আছে তারা সবাই লাভবান হতে পারবে। পশু লালন পালনে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়া সহ প্রশিক্ষণ ও বিভিন্ন রকম উপকরণ দিয়ে সহায়তা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা বিভিন্ন খামার পরিদর্শন করি, সেখানে কোনো পরামর্শ থাকলে সেগুলো প্রদান করি এবং ফ্রি কৃমিনাশক প্রদান করা হয়। এছাড়া গ্রামে গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কৃমিনাশক এবং ভিটামিন প্রদান করা হয়। উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয়, তাদেরকে ঘাস চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার বিষয়ে কিছুটা শঙ্কায় খামারিরা। মীর শিশির, দেশ টিভি, মেহেরপুর।
ঈদ উল আজহার সামনে রেখে বেড়েছে রাজবাড়ীর খামারিদের ব্যস্ততাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আর শামীম, জেলায় এবার কি পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, বাজার দর নিয়ে কি বলছেন খামারিরা? ধন্যবাদ জেসিকা, আপনি যেমন জানাচ্ছিলেন যে রাজবাড়ী জেলায় ঈদকে সামনে রেখে বিভিন্ন খামারিরা যে গড়ে ওঠা খামারি গুলেন তারা এখন কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো যে ব্যস্ত সময়টা পাস করছে তারা গরু লালন পালন করার পাশাপাশি তারা কিন্তু চিন্তায় আছেন যে এই গরুগুলো কোথায় আমদানি রপ্তানি করা যায়, সেই চিন্তায়ও কিন্তু তারা রয়েছেন। তো রাজবাড়ী জেলায় আমি পশু প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার ঈদকে সামনে করে তারা ৭৪,০০০ গরু, দেশি গরু তারা লালন পালন করছে খামারিরা। সেটা কিন্তু তারা জেলার চাহিদা মিটিয়ে তারা বিভিন্ন জেলায় আমদানি করবে বলে তারা জানিয়েছেন। আরেকটি কথা যদি বলি যে এই এলাকায়, যে রাজবাড়ী যে এলাকায়, সে এলাকায় ছোট ছোট খামারিরা কিন্তু অনেক গড়ে উঠেছে। তো এখন কিন্তু বেশিরভাগ যে খামারগুলো রয়েছে সেই খামারটা কিন্তু 10টা থেকে 15টা গরু নিয়ে কিন্তু অনেক ব্যক্তি উদ্যোগে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদের সামনে করে তারা নানা প্রকার ব্যস্ত রয়েছেন। তারা যে সারা বছর যে শ্রমটা দিয়েছেন, যা বিনিয়োগ করেছেন, হয়তো তারা আশা করছেন যে ভারতের থেকে গরু যদি না আসে তাদেরকে এবার লাভবান হবে বলে তারা আশা করছেন যে এই ঈদকে তারা সামনে করে সেটা তারা আশা করছেন। আর আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে ঈদের আগে গরুর যে খাবারের যে বিষয়টি আছে সেই খাবারটিও কিন্তু মানে তুলনামূলক দাম বেশি। এবার গরু লালন পালন করতে তাদেরকে অনেক ব্যয় হয়েছে, তারা এই বিষয়টিও কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে খামারিরা রয়েছে, গরু খামারিরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তারা চেষ্টায় রয়েছেন, তারা কিন্তু ব্যস্ত রয়েছেন যে গরুর যে লালন পালন নিয়ে। আমি একজন খামারির সাথে কথা বলবো যে আপনি তো কতদিন যাবত এই খামারে কাজ করছেন? আমি এই খামারটা শুরু করছি আজ 3 বছর প্লাস, 3 বছরের মতো হয়েছে। এই আর কি, করোনা কারণে মূলত আমার একটা কম্পোজিট করার চিন্তা করতেছে আর কি, এবং মানুষ। তো আপনি কি এই খামার করে কি মজা পাচ্ছেন? দ্রব্যমূল্যের যে দাম, আর আমাদের তো আসলে ডেইরি প্রজেক্ট, এখানে দুধের একটা ব্যাপার আছে, কারণ দুধের দাম কম, খাদ্যদ্রব্যের দাম বেশি। আপনি জানতে পারছেন যে তিনি কিন্তু একটাই কথা বলছেন যে গরুর খাবারের যে মূল্যটা, সেই মূল্যটা দিয়ে উঠাই কিন্তু তাদের লাভবান অনেকটাই কষ্ট ব্যাপার। তো তারা দাবি জানাচ্ছেন যে দেশি গরু, ভারত থেকে যদি গরু না আসে তারা লাভবান হবে। তো এই ছিল রাজবাড়ী জেলায় গরু খামারের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে জেসিকা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ উল আজহাকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু, তো সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা তোয়াক্কা না করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে ঝুঁকিপূর্ণ এই যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ চান মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শুধু রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিলেও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধের ঘোষণা দেন। তবে দেশের মহাসড়ক জুড়ে পুরোই উল্টো চিত্র। বেশিরভাগ মহাসড়কেই দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই ঝুঁকিপূর্ণ যান। লাইসেন্সবিহীন এসব যান চালকদেরও নেই কোনো প্রশিক্ষণ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত এসব অবৈধ যান। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব যান। থানা তো ছুটে আনলে ৩,০০০-৫,০০০ লাগে, আর এক সপ্তাহ 2 দিন 3 দিন বন্ধ রয়ে গাড়ি। রাস্তায় তো পুলিশের বিভিন্ন জায়গায় আটকায়, সব জায়গায় জিডিও লাগে, মানে অনেক বেশি বেশি, একজন 10 টাকা 30 টাকা 50 টাকা। গাজীপুরের মহাসড়কগুলোতেও অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। পুলিশের বিরুদ্ধে রয়েছে ডাম্পিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগও। যানজট করতেছে এবং অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে। পুলিশে উদ্যোগ নিলেও দইরা নিয়ে যায়, আবার টাকার বিনিময়ে সকালে দইরা নিলে আবার বিকালে চাইরা দেয়, টাকা খায়া
ঠিক আছে, তাহলে এগুলো উচ্ছেদ হবে কিভাবে? কুষ্টিয়ার মহাসড়কেও দাপট ব্যাটারি চালিত অটোরিকশা আর নছিমন করিমনের মতো 3 চাকার অবৈধ যানের। গত 2 মাসে এসব অবৈধ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে এ জেলায় অবৈধ যান রয়েছে প্রায় 4500। রংপুরের মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পুলিশের অভিযান ও মামলার পর কিছু সময়ের জন্য চলাচল সীমিত হলেও 2-1 দিন পরেই সড়কে থাকে এসব যানের সরব উপস্থিতি। আমাদেরকে কিছু মনেই করে না 3 চাকা, এটাই রিস্ক, এবং আমাদের জানের উপরও আমাদের রিস্ক দেয় এটা দিয়ে। মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণে 3 হুইলার চলে, তো আমরা আমাদের যে সক্ষমতা আছে হাইওয়ে পুলিশ এই অঞ্চলের, এটা দিয়ে আমরা মহাসড়ক থেকে 3 হুইলার ধীরে ধীরে সরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। সাভার ও নারায়ণগঞ্জেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরও থাকছে। দ্বিতীয় টি-20তে রাতের স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের ভুল ত্রুটি শুধরে জয়ের জন্য মরিয়া টাইগাররা। সিরাজগঞ্জের তারাশের মেরিনা খাতুনকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবেদনের দীর্ঘ সময় পর মেরিনার এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্য সহ মুক্তিযোদ্ধারা। এবার মেরিনাকে মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা দেওয়ার দাবি তুলেছে তার পরিবার। সাইমুদ্দিনের রিপোর্ট। 1971 সালে পাক সেনা ও তার দোসরদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। লোকলজ্জার ভয় উপেক্ষা করে শেষ পর্যন্ত মেরিনার জন্ম দেন এ বীরাঙ্গনা নারী। 2018 সালে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা খেতাব পান পচি বেগম। এরপর 2022 সালে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পেতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেন মেরিনা। পরে তাকে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মন্ত্রিসভার অনুমোদনের পর যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দিয়ে চিঠি দেয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এক স্বীকৃতিতে বাবার নাম অজ্ঞাত রেখেই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন মেরিনা। রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে খুশি মেরিনার পরিবার। কত দুঃখ কষ্ট বেদনা বুকে চাপা নিয়ে আসি, এটা বলার মতো না। যুদ্ধ শিশুর যে রাষ্ট্রীয় স্বীকৃতি আমার ওয়াইফে রাষ্ট্রীয় স্বীকৃতি হয়েছে, এই জন্যে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞ জানাই। আমার মা একজন শিশু মুক্তিযোদ্ধা, আমরা এটা এখন গর্ব করে বলতে পারবো। আর আমার মা যে এটা পাইছে, এটা অতি দ্রুত কার্যক্রম সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কারোরা আবেদন জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের মতো তাকে ভাতা দেওয়ার দাবি যুদ্ধ শিশু মেরিনার। আমার স্বামী এই যে ঈদের রাইতে হলে পারমিন স্ট্রোক করেছে, করে হাত গেছে, কান গেছে, তার জন্য যদি আমার স্বামী এল্লা চিকিৎসা ব্যবহারে, আমি তো টাকা পয়সা চিকিৎসা করতে পারতেছি না, তো আমার ভাতাটা যদি হয় আসে তাহলে আমি এলা সুবিধা পাবো, তাহলে আমার স্বামীকে এলা চিকিৎসা করতে পারবো। সরকারের নির্দেশনায় প্রশাসন যুদ্ধ শিশুর দেখভাল করার আশ্বাস দিয়েছেন তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা। সরকার যেভাবে নির্দেশনা দেয়, যেভাবে আদেশ দেয়, ওইভাবে এই যুদ্ধ শিশুকে আমরা দেখভাল করার চেষ্টা করব। মেরিনার মাসিক ভাতা প্রদানের দাবিকে সমর্থন জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সাইমুদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ।